তো বন্ধুরা, আজকে আমরা এমন একটি মুভি এক্সপ্লেন করতে চলেছি। এখানে একটি মেয়ে আছে যার কাছে এমন কিছু শক্তি রয়েছে, তার মাধ্যমে তাকে মারাও যায় না, আর সে যাকে স্পর্শ করে থাকে তাকেও হত্যা করা যায় না। কাহিনীটি শুরুতে আমাদেরকে একটি লোককে দেখানো হয়। ওই লোকটি একটি জিমি নামের ছেলেকে কিডন্যাপ করে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছিল। তারপর ওখানে গিয়ে সে ওই ছেলেটিকে গান পয়েন্টে রেখে তাকে তার নিজের কবর খোলার কথা বলে। তারপর ছেলেটি বাধ্য হয়ে কবর খুলতে থাকে। সেখানে সে একটি হাত দেখতে পায়। সে কিছু বুঝে ওঠার আগে ওই লোকটি তাকে গুলি করতে থাকে। এটা দেখে অবাক হয়ে যায়, এতগুলি গুলি করার পরেও তার কিছুই হয় না। এই দেখে সে তাকে আবারও গুলি করে, আর তার কিছুই হয় না। সেই সময় জিমি সুযোগ বুঝে তার হাত থেকে বন্দুকটি কেড়ে নিয়ে তাকে শুট করে মেরে ফেলে। এরপরে জিমি কবরস্থানটি খুলে ওই লোকটিকে বাইরে বের করে আনে। আর ও এই দেখে অবাক হয়ে যায়, ও একটা মেয়ে ছিল আর কবরে থেকেও ও জীবিত ছিল। ওই মেয়েটি জিমিকে তার নাম বলে, আমার নাম সোফিয়া। তারপর জিমি সোফিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কবরস্থানে থাকার পরেও কিভাবে জীবিত আছো? কিন্তু সোফিয়া তাকে কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যেতে থাকে। তারপর সে জিমির গাড়িতে গিয়ে বসে, আর জিমিও পেছন থেকে এসে তার গাড়িতে গিয়ে বসে। তারপর গাড়িটা যখন স্টার্ট করবে, সঙ্গে সঙ্গে গাড়িটা ব্লাস্ট করে। এখানে অবাক হওয়ার বিষয় ছিল যে তারা বেঁচে গিয়েছিল। তাদের জামা কাপড় সব পুড়ে গিয়েছিল, কিন্তু তারা বেঁচে ছিল। এই সময় জিমি আন্দাজ করতে পারে, যখন সে কবরস্থানে ছিল তখন সোফিয়ার হাত তার পায়ের সাথে স্পর্শ ছিল, তাই তার গুলি লাগার সত্ত্বেও সে মারা যায়নি। আর যখন ও গাড়িতে ছিল তখন সে সোফিয়ার হাত ধরেছিল, তার গাড়িটি ব্লাস্ট হওয়ায় কিছুই হয়নি। তাই সে সোফিয়ার হাতের সাথে তার নিজের হাতটি একটি হাত কড়া দিয়ে পরে নেয়, যাতে কেউ তাকে মারতে এলে সোফিয়ার স্পর্শে সে বেঁচে যেতে পারে। তারপরে সিন পরিবর্তন হয়, আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে জিমি আর তার ফ্রেন্ড গ্যারিকে দেখানো হয়। গ্যারি বলে, একটি মাল ভর্তি লরিকে তার গন্তব্য জায়গায় পৌঁছাতে পারলে তাদেরকে অনেক টাকা দেওয়া হবে। জিমি তার কথা মেনে নেয়, কারণ তার টাকার খুবই প্রয়োজন ছিল। তারপর তারা মাল ভর্তি গাড়িটি ড্রাইভ করে দুজনে তাদের গন্তব্যে পৌঁছে যায়। তারপর গ্যারি জিমিকে ওই ট্রাকের মধ্যে রেখে টাকা আনার জন্য একা ভেতরে চলে যায়। গ্যারি যাওয়ার পরে ওখানে সেই লোকটি আসে আর জিমিকে কিডন্যাপ করে নেয়। তারপরে কিছুদিন ধরে ওই লোকটি জিমির উপর অত্যাচার করে আর তাকে কবরস্থানে কবর দেওয়ার জন্য নিয়ে যায়, যেটা আমাদেরকে মুভির প্রথম সিনে দেখানো হয়েছে। তারপর কাহিনীটি বর্তমানে দেখানো হয়, যেখানে জিমি গ্যারিকে ফোন করে। তখন গ্যারি বলে, আমি টাকা পেয়ে গিয়েছি, আর তোমার ভাগে টাকাটা নিতে আমার কাছে এসো। জিমি যাওয়ার আগে সে তার বাবার সাথে দেখা করে। তার বাবা হসপিটালে ছিল, তাকে দেখে অনেক অসুস্থ মনে হচ্ছিল। জিমির বাবা তাকে এরকম অবস্থায় দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন জিমি বলে, বাবা, আমার কিছুই হবে না যতক্ষণ এই মেয়েটি আমার কাছে আছে। তারপর জিমি পয়সা আনতে গ্যারির কাছে যায়, কারণ তার বাবার চিকিৎসা করতে তার খুবই টাকার প্রয়োজন। তারপর মাঝ রাস্তায় তাদের একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়। তাদের কিছুই হয় না, তারা বেঁচে যায়। তার কিছুক্ষণ পর তাদের সামনে একটি গাড়ি এসে থামে। সেখানে একটা শুট নামের লোক জিমিকে বলে বস তাকে ডেকেছে। তারপরে ওই লোকটি তাকে বসের কাছে নিয়ে যায়। তার বসের নাম ছিল ফাল্কো। সে বলে যে ট্রাকটি তোমাকে পৌঁছাতে বলেছিলাম সেটি তার সঠিক জায়গায় পৌঁছায়নি। তোমাকে আমি একদিনের সময় দিচ্ছি, সেই সময়ের মধ্যে যদি তুমি ট্রাকটি সঠিক জায়গায় না পৌঁছাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। তার সাথে তাকে আরো একটি ট্রাক ডেলিভারি করার জন্য দেওয়া হয়। সে সোফিয়াকে সঙ্গে করে নিয়ে ওই ট্রাকটি ডেলিভারি করার জন্য যায়, কিন্তু ফাল্কো জিমিকে বিশ্বাস করে না, তাই তার লোককে পেছনে লাগিয়ে দেয়। জিমি তাদেরকে ফাঁকি দিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে ওই ট্রাকটিকে সে একটি ফাঁকা জায়গায় দাঁড় করায়। তারপর জিমি ওই ট্রাকটি খুলে চেক করে, সে অবাক হয়ে যায়। সে দেখে ওখানে অনেকগুলি মেয়ে। ওই মেয়েগুলি ভাবে জিমি তাদেরকে কিডন্যাপ করেছে, তাই একটি মেয়ে জিমির উপরে হামলা করে আর সেখান থেকে পালিয়ে যায়। ওই মেয়েগুলির মধ্যে জিমির গার্লফ্রেন্ড ছিল, যার নাম ডায়না। তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, সেখানে ডায়না জিমিকে বলে কলেজে প্লেসমেন্টে তার জব হয়ে গিয়েছে। সে যে কোম্পানিতে জব পেয়েছিল সেই কোম্পানিটি বার্লিনে আছে। জিমি তাকে ওখানে যেতে মানা করে, আর এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়, তাদের ব্রেকআপ হয়ে যায়। তারপর কাহিনীটি বর্তমানে ফিরে আসে, আর আমরা জানতে পারি ওই মেয়েগুলিকে চাকরি দেওয়ার অজুহাতে ফাঁসানো হয়েছে। ওই মেয়েগুলি জিমিকে বলে তাদের পেটে কোনো একটা ডিভাইস বসানো হয়েছে, যার ফলে তারা মারাও যেতে পারে। জিমি ওই মেয়েগুলিকে হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তাদের মধ্যে কিছু মেয়ে তাকে ভরসা করে না। আর
এখান থেকে চলে যায়। আর তাদের মধ্যে কিছু মেয়ে তার গার্লফ্রেন্ড ডায়না জিমের কাছে থাকার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে যে মেয়েটি জিম্মিকে ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছিল সে একটি বাড়ির দরজার সামনে ক্যামেরার কাছে গিয়ে বলে, যদি আমার পেটের ডিভাইসটা বের করে দেওয়া হয় তাহলে আমি ওই পালিয়ে যাওয়া মেয়েগুলির ঠিকানা বলবো। এই বলতেই ওই বাড়িটার দরজাটা খুলে যায় আর ওই মেয়েটি বাড়ির মধ্যে যায়। অন্যদিকে জিমি ওই মেয়েগুলিকে নিয়ে হসপিটালের দিকে রওনা হয়। তখন ফাল্কোর লোকেরা তাদের উপরে হামলা করে। তাই জিমি ওই মেয়েগুলিকে বলে, তোমরা সবাই সোফিয়াকে স্পর্শ করে থাকবে, তাহলে তোমাদের জীবন বেঁচে যাবে। তারপর সব মেয়েগুলো সোফিয়াকে স্পর্শ করে থাকে আর ফাল্কোর লোকেদের গুলি তাদের গায়ে লাগে না। আর জিমি ওই মেয়েগুলিকে নিয়ে হসপিটালে পৌঁছে গিয়েছিল। অন্যদিকে ওই মেয়েটিকে একটা রিমোট দেওয়া হয় আর ওই রিমোটটিকে তাকে চাপতে বলা হয়। যখন ওই রিমোটের সুইচটা চাপে সাথে সাথে জিম্মির সাথে থাকা মেয়েগুলো বাস্ট করতে শুরু করে। এর মানে তাদের পেটের মধ্যে যে ডিভাইসটা দেওয়া হয়েছিল সেটা এক ধরনের বোম ছিল, এই কারণে তারা বাস্ট হয়ে যায়। অন্যদিকে ওই মেয়েটি যে রিমোটের সুইচটা চেপেছিল সেও বাস্ট হয়ে মারা যায়। তারপরে আমাদেরকে একটি বাচ্চা মেয়েকে দেখানো হয়, ওর নাম কোব্যাক। কোব্যাকই এইসব প্ল্যানের পিছনে আছে আর ও ওই সব মেয়েগুলির পেটে বোম রেখেছিল। অন্যদিকে জিমি আর সোফিয়াকে তার লোকেরা ধরে ফেলেছিল। তাদের হাতের হাতকড়া খুলে তাদেরকে আলাদা আলাদা রুমের মধ্যে রেখে দেয়। জিমিকে যে রুমে রেখেছিল সেই রুমে সে তার বন্ধু গ্যারিকে দেখতে পায়। তাই সে গ্যারিকে পয়সার কথা বলে। তখন গ্যারি বলে, আমি এখনো পর্যন্ত পয়সা পাইনি। এই কথা শুনে জিমি অনেক রেগে যায়, সে গ্যারির সাথে ঝগড়া করে। অন্যদিকে সোফিয়া যে রুমে ছিল সেই রুমে তার সাথে আরো অনেকগুলি মেয়ে ছিল। এরপর গোব্যাকের ডক্টর ওই মেয়েগুলিকে এক এক করে সেই রুম থেকে নিয়ে যায় আর তাদের পেট অপারেশন করে বোম ফিট করে দেয়। তারপর যখন সোফিয়ার পালা আসে তাকে নিয়ে গিয়ে একটি বেডের উপরে রেখে দেওয়া হয়। তারপর তার ফেসের উপরে মাস্ক করার জন্য একটি লেজার লাইট লাগায়, কিন্তু লেজার লাইটটি তার ফেসের উপরে কোনো প্রভাব ফেলে না। তারপর যখন তাকে বেহুশ করার জন্য ইনজেকশন দিচ্ছিল তখন তার ইনজেকশনটা বেঁকে যায়। তারপর সোফিয়া গোব্যাকের লোকেদের উপরে হামলা করে। ওই লোকগুলো তাকে গুলি করে কিন্তু তার উপরে কোনো গুলির প্রভাব পড়ে না। এরপর সোফিয়া অপারেশনে ছুরি নিয়ে ডাক্তারের গলা কেটে দেয় আর এখান থেকে ওইসব মেয়েগুলিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপরে সিন পরিবর্তন হয় আর আমাদেরকে একটি হসপিটাল দেখানো হয়। সেখানে একটি বয়স্ক মহিলা সোফিয়ার স্কেচ বানাচ্ছিল আর তার কাছে একটি মেয়ে ছিল, তার নাম জয়া। একজন ফটোগ্রাফার ছিল, সে ওই স্কেচটির অনেকগুলো ছবি নেয়। অন্যদিকে সোফিয়া সেই রুম থেকে বেরিয়ে এসে একটি জাহাজে চলে আসে আর সেখানে ওই জয়া নামের মেয়েটির সাথে তার দেখা হয়। জয়া ওই স্কেচগুলোর সাহায্যে তাকে চিনতে পেরে যায়, এই সেই মেয়ে যার স্কেচ ওই বয়স্ক মহিলাটি বানিয়েছিল। জয়া ওই স্কেচগুলো সোফিয়াকে দেখায় আর বলে, তোমার স্কেচগুলো একজন বয়স্ক মহিলা এঁকেছে। তারপর সিন পরিবর্তন হয় আর আমাদেরকে জিম্মিকে দেখানো হয়। কোব্যাকের লোকেরা তাকে একটি ঝিলের উপরে উল্টো করে ঝুলিয়ে রেখেছে আর এই রকম করে সে খুবই আনন্দ পাচ্ছিল। কোব্যাক জিম্মিকে জলে ডুবিয়ে এখান থেকে চলে যায়। তারপর জলের মধ্যে সোফিয়া চলে এসে জিম্মিকে স্পর্শ করে আর তার জীবন বেঁচে যায়। তার কিছু সময় পর সে জিম্মিকে নিয়ে জলের উপরে চলে আসে আর তাকে তার জীবনের সত্য কথাটি বলে। আমরা হসপিটালে যে বৃদ্ধ মহিলাটিকে দেখেছিলাম ওই মহিলাটি সোফিয়াকে একটি বরদান দিয়েছিল, তার বয়স কখনোই বাড়বে না আর কেউ তাকে কখনো মারতে পারবে না। সোফিয়ার বয়স এখন 100 বছর, ও এখন থেকে এরকমই থাকবে। কিন্তু এখন তার এই বরদান তার কাছে অভিশাপ রূপে চলে এসেছে, তাই সে এখন এই বরদান থেকে মুক্তি পেতে চায়। তারপর সোফিয়া জিম্মিকে বলে ওই বয়স্ক মহিলাটি তার কানে একটি মন্ত্র বলবে আর আমি ওই মন্ত্রটি অন্য কারোর কানে বলবো, তার ফলে ওই লোকটি অমর হয়ে যাবে আর আমি এই বরদান থেকে মুক্তি পেয়ে যাব। সোফিয়া যখন জিম্মিকে ওই স্কেচটি দেখায় সে বুঝতে পারে ওই মহিলাটি তার বাবা যে হসপিটালে ভর্তি আছে সেখানে ভর্তি আছে। তারপর জিমি বলে, আমার বাবা অসুস্থ, তুমি ওই মন্ত্রটি আমার বাবার কানে পড়ে দেবে, তাহলে আমার বাবা অমর হয়ে যাবে আর এমনটা করে তুমিও মুক্তি পেয়ে যাবে। তারপর তারা ওই হসপিটালে যায়। অন্যদিকে ফাল্কোর লোকেরাও হসপিটালে পৌঁছে গিয়েছিল। সোফিয়া যখন ওই মহিলাটির কাছে যায় সে দেখে ওই মহিলাটি কিছু সময়ের মধ্যে মারা যাবে। জিমিও তার বাবাকে নিয়ে সেখানে চলে আসে। ওই মহিলাটি মরে যাওয়ার আগে সোফিয়ার কানে সেই মন্ত্রটি বলে যায় আর সেই সময় গোব্যাকের লোকেরা হসপিটালে এসে তাদের উপরে হামলা করে। তখন জিম্মি তার বাবা আর সোফিয়াকে নিয়ে হসপিটালের বাইরে চলে আসে
আর বাইরে গোব্যাকের অনেকগুলি লোক ছিল, তারা তাদেরকে গুলি করে। তাই জিম্মি তার বাবাকে একটি জায়গায় লুকিয়ে রাখে, আর ওই লোকেরা তাকে একের পর এক গুলি করতে থাকে। এই কারণে সে সোফিয়াকে স্পর্শ করে থাকে, আর তার গায়ে কোনো গুলির প্রভাব পড়ে না। এইসব তার বাবা দেখে খুবই অবাক হয়ে যায়, আর তিনি বাইরে বেরিয়ে এসে ফাল্কো আর গোব্যাকের সামনে গিয়ে তাদেরকে গুলি করে মেরে ফেলে। তারপর এখানে আমরা জানতে পারি জিম্মির বাবাই এখানকার সবচেয়ে বড় মাফিয়া। ফাল্কো আর গোব্যাক তার হয়েই কাজ করত। জিমির বাবা জিমিকে বলে, আমি সোফিয়ার কাছে পৌঁছানোর জন্য তোমাকে ব্যবহার করেছি, কারণ আমি জানতাম তুমি সে যে সোফিয়ার কাছে পৌঁছাতে পারবে আর ওর থেকে ওই মন্ত্রটি জানতে পারবে, যার ফলে আমি অমর হয়ে যাব। আর জিম্মির সাথে যে হামলাগুলো হয়েছে সেগুলো ওর বাবাই করেছে, যাতে তিনি জানতে পারে জিম্মির সাথে যে মেয়েটি আছে সে ওই মেয়েটি কিনা। এগুলি জানার পরে জিম্মি তার বাবার উপরে অনেক রেগে যায় আর সোফিয়াকে নিয়ে এখান থেকে চলে যেতে লাগে। তার বাবা তাকে অনেক রিকোয়েস্ট করে বলে সোফিয়াকে তার কানে ওই মন্ত্রটি বলে যেতে, কিন্তু জিম্মি তার কোনো কথা শোনে না, আর তার জন্য জিম্মির বাবা তাকে গুলি করে। জিম্মি সোফিয়ার হাত ধরে রেখেছিল, তার জন্য গুলির প্রভাব তার উপরে পড়ে না। এই সিনটির সাথে এই মুভিটি শেষ হয়। বন্ধুরা, মুভিটি যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।